নমস্কার, সুপ্রভাত দর্শক বন্ধুরা। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের আরো একটি নতুন আসন নিয়ে আমি অর্ণব হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজ সকাল থেকেই আকাশের মুখ কিন্তু অনেকটাই ভার, কিন্তু প্রত্যেক দিনের মতো আমাদের সকালটা কিন্তু খুব আনন্দ নিয়ে, খুব খুশি নিয়ে, একটা উদ্যম নিয়ে শুরু করার চেষ্টা আমরা অবশ্যই করব। এবং সেই চেষ্টায় আমাদের সঙ্গে ভাগীদার অংশীদার হতে যিনি এসেছেন, শিল্পী শ্রেয়সী দাস আমাদের মধ্যে রয়েছেন। এবং শ্রেয়সী জি, নমস্কার, সুস্বাগতম আপনাকে। এবং তার পাশাপাশি তবলায় রয়েছেন সুরজিৎ আচার্য এবং কিবোর্ডে রয়েছেন অলোকেশ চক্রবর্তী। দুজনকে নমস্কার, সুস্বাগতম দুজনকেই। তো শ্রেয়সীদির কাছে প্রথম যাব, প্রথম কোন গানটা শুনবো? আমি আজকে যেরকম আমরা জানি যে সামনে 22শে শ্রাবণ আসছে, আচ্ছা, তো আমি রবীন্দ্রনাথ এবং কাদম্বরী দেবী, যিনি রবীন্দ্রনাথের ইন্সপিরেশন ছিলেন আর যার জন্য গীতবিতান টিকে আছে, আমরা পড়তে পারছি, তো ওনাকে নিয়ে আমি ছোট্ট একটি গীতিয়ালেখ্য করার চেষ্টা করেছি। আচ্ছা, আমি একেবারে ছোট্ট একটু চলো। পড়া পড়ছি। রবীন্দ্রনাথ এবং কাদম্বরী দেবী ছিলেন খুব ভালো বন্ধু এবং সহপাঠী। তারা ছোট থেকে একসাথে বেড়ে উঠেছে। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং কাদম্বরী দেবী রবীন্দ্রনাথের বিভিন্ন গল্প, কবিতা, নাটক, গান রচনার ক্ষেত্রে উৎসাহ জাগিয়েছেন। ভীষণ মিষ্টি সম্পর্ক ছিল তাদের। তাহলে শুরু করছি রবীন্দ্রনাথ এবং কাদম্বরী দেবীর ছোটবেলার কিছু গান নিয়ে। প্রথম আমার গান, আয় তবে সহচরী। তবে সহচরী হাতে হাতে ধরে ধরে নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরে ধরে নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাতবে তান। আয় তবে সহচরী হাতে হাতে ধরে ধরে নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান। পাশরিব ভাবনা পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরে দিবানিশি মন প্রাণ। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাতবে তান। আয় তবে সহচরী হাতে হাতে ধরে ধরে নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছনা, সমীরণ বহে জানে ফুলে ফুলে ঢলে ঢলে উল্লসিত তটিনী। উল্লসিত তটিনী উথলিত গীত রবে খুলে দে রে মন প্রাণ। আয় তবে সহচরী হাতে হাতে ধরে ধরে নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাতবে তান। আয় তবে সহচরী হাতে হাতে ধরে ধরে নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান। খুব সুন্দর। আমি সবসময় গান নিয়ে যখনই কথা বলি তখন বলি যে গানের সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িত থাকে। এই গানটার কথা যদি বলি, এই গানটার সঙ্গে আমার
ব্যক্তিগতভাবে অনেক স্মৃতি জড়িত, কারণ প্রথম যে গিটারে আমি গানটা শিখেছিলাম, হ্যাঁ। মানে বাজানো, এই গানটা দিয়ে শুরু হয়েছিল। আচ্ছা, তো এমন তোমার কি স্মৃতি আছে গানের সঙ্গে? এমন স্মৃতি বলতে যখন আমি আমার সঙ্গীত গুরু শ্রীমতী তিথি দেববর্মন কাছে যাই, তখন আমরা সবাই একসাথে মিলে, তখন খুব ছোট ছিলাম, হুম হুম। তখন আমরা এই গানটা শিখেছিলাম, তখন খুব মজার মজার দিদি মানে ম্যাম গল্প শোনাতেন আমাদের। তো আচ্ছা। সেই সঙ্গে আরো অনেক স্মৃতি প্রোগ্রামে যাওয়ার সময় তখন মানে কে কোন লাইনটা করবে মাঝে মাঝে গুলিয়ে ফেলা, তো হয়তো হ্যাঁ, তখন একটু নার্ভাস লাগতো, কিন্তু এখন যখন মনে করি তখন খুব হাসি পায়, খুব ভালোও লাগে সেগুলো মনে ঠিক করে, ঠিক এই আর ঠিক। কি। গানের হয়তো সেই শক্তিটা আছে না আমাদের, হ্যাঁ, সেই আগের দিনের যে ছোট্টবেলায় প্রথম হয়তো যখন শুনেছিলাম গানটা বা হ্যাঁ, করেছিলাম, হ্যাঁ, তখন সেই জায়গাতে আমাদেরকে নিয়ে যাওয়ার, একদম, একদমই তাই। সেটাই। খুব একটা মানে সেই জিনিসটা আমরা গান শুনে যেরকম করতে পারি, গান যখন রেয়াজ করি নিশ্চয়ই সেটা তোমারও নিশ্চয়ই হয়, তাই না? হ্যাঁ, রেয়াজ করতে করতে তখন সেই ছোটবেলার স্মৃতি ছোটবেলার স্মৃতি, একদম সে মনে পড়ে ছোটবেলায় যায়। পৌঁছে যাওয়া হ্যাঁ, যায়। সেই। পরের গানটা কোনটা শুনবো? পরের গান ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু। চলো। ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু, ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু, তোমার নামে বাজায়, তোমার নামে বাজায় যারা বেনু, ওদের সাথে মেলাও। পাষাণ দিয়ে বাঁধা ঘাটে এই যে কোলাহলের হাটে, কেন কেন আমি কিসের লোভে এনো, ওদের সাথে মেলাও। ওরা কি ডাক ডাকে, ওরা কি ডাক ডাকে, বনে পাতাগুলি কার ইশারায় তৃণের অঙ্গুলি, প্রাণে সামার লীলাম ঘরে খেলেন প্রাণের খেলা ঘরে, প্রাণে সামার লীলাম ঘরে খেলেন প্রাণের খেলা ঘরে, পাখির পাখির মুখে এই যে খবর পেলু, ওদের সাথে মেলাও যারা ছড়ায় তোমার ধেনু, তোমার নামে বাজায়, তোমার নামে বাজায় যারা বেরু, ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু, ওদের সাথে মেলাও। বাহ, খুব সুন্দর। দিদি, তোমার গানের বিষয়ে জার্নির কথা অবশ্যই শুনবো, তবে আমি জানতে চাই গান ছাড়া আর কি করা হয়? গান ছাড়া তো আমার এমনিতে গল্পের বই পড়তে ভাল লাগে, পেন্টিং করতে ভাল লাগে, আচ্ছা গান বেশি শুনতে ভাল লাগে, এই আর কি। আচ্ছা। এইভাবে দিকটা। তো এমনিতে মানে প্রফেশনালি যদি বলি, গান ছাড়া কি আর কিছু করো? আমি এমনিতে বর্তমানে শচীন দেববর্মন মিউজিক কলেজে গেস্ট লেকচার হিসেবে কর্মরত আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আর গানের শিক্ষা কবে থেকে শুরু হয়েছিল? গানের শিক্ষা আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকে আমার প্রথম সঙ্গীত গুরু ছিলেন শ্রী ননীগোপাল চক্রবর্তী। আচ্ছা তারপরে আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছি তিথি দেববর্মনের কাছ থেকে। এরপরে
তারপরে শ্যামল দেব, তারপরে যখন রবীন্দ্রভারতীতে পড়াকালীন তখন অগ্নিব বন্দ্যোপাধ্যায়, স্বাগতলক্ষ্মী দাশগুপ্ত ওনাদের কাছ থেকে আমি তালিম নিয়েছি। আচ্ছা। আর বিষ্ণুপুর ঘরানায় আমি আমার খুব সৌভাগ্য হয়েছিল শেখার নিখিল রঞ্জন বন্দ্যোপাধ্যায় ওনাদের কাছ থেকে। একেবারে অনেক হ্যাঁ। অনেক মানে গুণী গুরুদের নাম আমরা আমার- শুনলাম তোমার কাছ হ্যাঁ, থেকে। তো এই যে একটা বিষয় যে হ্যাঁ। গুরুদের যে গুরুত্ব যদি হ্যাঁ, বলি হ্যাঁ। সেটা কতটা মনে হয়? অনেকটা তাদের অবদান। সঙ্গীত শিক্ষা বা হ্যাঁ। পড়াশোনা শিক্ষা তার জন্য তো অবশ্যই, অবশ্যই। জীবনে কতটা প্রভাব? অনেকটাই। এখনো আমি বর্তমানে আমার সঙ্গীত গুরু শ্রী শ্যামল দেব ওনার কাছে আমি তালিম আচ্ছা, নিয়েছি হুম। তবলায়। তো আমি স্যারের কাছ থেকে অনেক কিছু ছোট ছোট ব্যাপার, যেরকম স্পর্শ স্বর কিভাবে লাগানো হয়, যেরকম আচ্ছা। আমি আমার ম্যামের কাছে হয়তো গানটা সেখানে আমি খুব ভালোভাবে মানে শিখতে পারি ভাবসহ, কিন্তু স্যারের কাছে আসলে মানে ছোট ছোট স্পর্শ স্বর সমস্ত কিছু আমি খুব ভালোভাবে সেখানে দেখতে পাই। আর দিদি মানে তিথি ম্যামের কথা তো কি আর বলবো, ওনার কাছ থেকে তো আমি অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি এই আর কি। ঠিক। হ্যাঁ। তো এখন তুমি আগামী দিনে হ্যাঁ। এই যে গান নিয়ে চলেছো, গান হ্যাঁ। নিয়ে আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? গান নিয়ে আমি পড়াচ্ছি, পড়াতে আমার ভাল লাগে। আর আমি এমনিতে আমি গান নিয়ে রিসার্চ করছি বিশ্বভারতী থেকে। আচ্ছা, বাহ! তো আগামী দিনে আমি চাইবো, আমি কিছু কিছু কাজ করতে চাই যেটা ত্রিপুরাবাসী মানে সবার ক্ষেত্রে যেন মানে সুবিধা হয়, করতে আচ্ছা। ভালো লাগে এই আর কি। ত্রিপুরার গানের কথা যদি বলি, হ্যাঁ। ত্রিপুরার যে মানে ত্রিপুরাতে যে রচিত গানগুলো হ্যাঁ। হয়, তো সেগুলো যদি পশ্চিমবঙ্গের কথা বলি বা বাংলার কথা বলি, হ্যাঁ। সেখান থেকে কি কিছুটা আলাদা হয়? শচীন দেববর্মন সেই সময়কার যে গানগুলো গেয়ে গেছেন হুম, বা হুম। সেগুলো কিভাবে আলাদা হয়? যদি তুমি সেভাবে, যেহেতু তোমার পড়াশোনা রয়েছে, যেহেতু তুমি এটা নিয়ে রিসার্চ করছো, তোমাকে যদি জিজ্ঞেস করি একটু। মানে আলাদা বলতে এখানে গানের স্টাইল, গানের প্যাটার্ন আলাদা। সেটাই, যদি হ্যাঁ। মানে পশ্চিমবঙ্গের শিল্পীরা গায়, হ্যাঁ, তবে ওনারা শচীন কর্তার গান গাইলেই তো ওনারা অনেকটাই প্যাটার্ন ভাবে স্টাইলটা আলাদা থাকে আমাদের কাছ থেকে, যেহেতু আমরা মানে শচীন দেববর্মনের ওনার মানে মাটির মানুষ তো ওনাদের। একেবারে। তো আমাদের স্টাইলটা মানে কি বলবো মানে আরো বেশি আমরা মনে হয় শিখতে পেরেছি ওনার কাছ থেকে। ওনারাও সেটা ওনাদের মতো গায় আর কি। সেটাই। খুব একটা যে একটা তফাৎ আছে বিষয়, তা না। হ্যাঁ, খুব হ্যাঁ। একটা তফাৎ না। নয়। একটা বিষয় যদি আমরা একটু দেখি যে হ্যাঁ। শচীন কর্তা যে গানগুলো গেয়ে গেছেন, হ্যাঁ। উনার গলায় যখন আমরা শুনি, হ্যাঁ। ওই গানগুলো হয়তো একটু একরকম ভাবে তিনি গেয়েছেন। হ্যাঁ। তারপর এখন যখন সেই গানগুলো পুনরায় গাওয়া হচ্ছে, নতুন হুম। শিল্পীরা গাইছেন বা হ্যাঁ। অনেক লেজেন্ডারি সিঙ্গাররাও গেয়েছেন। হুম। তো সেই জায়গাতে কিছু কিছু চেঞ্জেস কি হয়ে যায়? একটা কালের সঙ্গে সঙ্গীতের সুরের কি কিছুটা চেঞ্জেস হয়ে যায়? না, তা তো পরিবর্তন হবেই, কেন কি সেটা আমরা রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি হ্যাঁ। যখন কপিরাইট উঠে গেছে। হুম, হুম, তো হুম। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে যখন সেটা হতে পারছে, তো অন্যান্য গানে তো এটা আরো মানে কি বলবো, সেই ক্ষেত্রে তো অতটা কপিরাইট মেনটেন করে না। তো হুম, সেখানে হুম, হয়তো হুম। টুকটাক তো কিছু চেঞ্জেস থাকে। এখন তো সুর নিয়ে অনেক মানে নতুন এক্সপেরিমেন্ট হচ্ছে, তো আচ্ছা। কিছু তো বলার এই জায়গা রাখে না। এক্সপেরিমেন্টের কথাটা আমি হয়তো পরে হ্যাঁ, আসতাম। হ্যাঁ, তো হ্যাঁ। তোমার কিরকম লাগে এক্সপেরিমেন্ট গুলো? আমার তোমার পার্সোনাল চয়েস যদি বলি, যে সেখানে তুমি কি চাইছো হ্যাঁ। যে স্টিক করে থাকতে পুরোনো জিনিসগুলোর হুম, দিকে, হুম। নাকি এক্সপেরিমেন্ট একটু একটু হোক, চেঞ্জেস হোক, সেটা চাইছো? না, তোমার তোমার কারো ব্যক্তিগত নিজের মতামতটা। যদি কোনো কম্পোজিশন সুর থাকে হুম, সেখানে হুম। আমি 100 বার ঠিক আছে আমি এক্সপেরিমেন্ট করতেই থাকি, কিন্তু যেখানে নোটেশন একটা কথা চলে আসে, আচ্ছা। তো সেখানে স্বরলিপি যে মানে মেনটেন করতে হবে, সেটা রবীন্দ্র হোক নজরুল গীতি হোক। তো রবীন্দ্র ক্ষেত্রে তো আমার মনে হয় প্রপার নোটেশনটা মানে খুব দরকার। যেটা আছে সেটাই। যেটা আছে, যেটা শান্তিনিকেতনে খুব মেনটেন করা হয়। দেবব্রত বিশ্বাস ওনারাও কণিকা বন্দ্যোপাধ্যায় ওনারাও সুর নিয়ে অনেক কিছু ভেবেছেন, অনেকভাবে ঠিক। সেটা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছেন, কিন্তু তবুও আমরা দেখা যায় যে ওনারা কিন্তু সেই অরিজিনালটাকে কখনো মানে ভাঙতে দেয়নি, নষ্ট হতে আচ্ছা, দেয়নি। অরিজিনালটাকে রেখে রেখে তারপর তারপরে হয়তো সংযোজন হয়েছে, সংযোজন অ্যাডিশন হয়েছে। হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। কোনো কিছু বাদ হ্যাঁ, রিপ্লেস হয়নি। রিপ্লেস হয়নি আচ্ছা। সেরকম ভাবে। তো একটা জিনিস যেটা এখন আমরা দেখছি, হুম। বিভিন্ন সিনেমায় রবীন্দ্রসঙ্গীত ঢোকানো হচ্ছে, হ্যাঁ। তো সেগুলোর সঙ্গে অনেক ইনস্ট্রুমেন্ট যোগ হচ্ছে, হুম, অনেক হুম। অনেক জায়গাতে হয়তো আহ, একটা জায়গা নিয়ে নিল রবীন্দ্রসঙ্গীতের, হুম। বাকি অন্য গান হয়তো চলে গেল, হুম। এরকমও তো হচ্ছে, মিক্স এন্ড হুম। ম্যাচ করে গানগুলো Mix-এ। হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো সেগুলো কি আজকালকার প্রজন্মের জন্য বেশি অ্যাকসেপ্টেবল, কি মনে করছো? সেইগুলো কি বলবো, এখানে অনেকের ভালো লাগে বা হুম, হুম, হুম। অনেকে দাদারা বলতে পারবেন এরা কিভাবে অ্যাকসেপ্ট মানে করেন, মানে মানে আমার অলকেশ দা মনে হয় খুব একটা ব্যক্তিগতভাবে। পছন্দ করেন না এগুলো, তাই না একটা অলকেশ দা? ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ। হ্যাঁ। এখানে জেনারেশনের ব্যাপার আছে। ঠিক, ঠিক। হ্যাঁ, অল্প বয়সী ছেলেমেয়েরা কিভাবে নেবে, মাঝ বয়সীরা কিভাবে নেবে এবং বয়স্করা কিভাবে নেবে, হুম। দেওয়ার ধরনটা কিন্তু আলাদা।
একেবারে অলকোষদা একটা জিনিস যদি বলি আমি যে এখানে একটা মানে শিক্ষারও কি ব্যাপার আছে যে ছোটবেলা থেকেই যদি ওকে প্রপার শিক্ষা দেওয়া হয় যে এই গানগুলো এইভাবে এসছে এভাবে, তাহলে হয়তো মানে যে ছোট বাচ্চাটা রয়েছে বা ছাত্রটা রয়েছে ও হয়তো চাইবে না যে সেটাকে অন্য কিছু চেঞ্জেস করতে, এমনও কি কোনো ব্যাপার রয়েছে? শিক্ষা তো ঠিকই আছে, হুম হুম শিক্ষার পরেও হঠাৎ করে মনে হয় যে না আমি এটাকে একটু চেঞ্জ করে দিই। হুম সবকিছুই ঠিক আছে, ঠিক। কিন্তু আমার মনে হয় রবীন্দ্রসঙ্গীত যে জায়গায় আছে, আমরা যে স্টাইলে আমরা শুনে আসছি, হুম হুম হ্যাঁ, ওর থেকে তুমি যদি বাইরে যাও তখন আর সেটা আমি ঠিক নিতে পারি না আর কি। আচ্ছা, এটা এটা তোমার ব্যক্তিগত মানে তোমার সেটা, হ্যাঁ তার গায়কী, তার চলন, সমস্ত কিছু একটা ধরন আছে, ওইটা তুমি যদি পাল্টাও আর্টিস্ট থাকে, তুমি ঠিক নিজের কম্পোজিশনে যা খুশি তা করো, অসুবিধা নেই। ঠিক ঠিক একেবারে যেটা যেটা দিদি বলছিলেন, হ্যাঁ নিজের কম্পোজিশনে তুমি চেঞ্জেস করো। ঠিক। তো দর্শক বন্ধুরা, অলোকেশদার কথা কতটা আপনারা শুনতে পেরেছেন আমি জানি না, কারণ মাইক সামনে অলোকেশদার নেই। তবে অলোকেশদা বলেছেন যেটা যে যে নিজের কম্পোজিশনে যতটা তুমি চেঞ্জেস করো করো, কিন্তু পুরনো যে কম্পোজিশন রয়েছে, রবীন্দ্রসঙ্গীত রয়েছে, সেখানে অতটা চেঞ্জেস না করাটাই শ্রেয়, সেটা অলোকেশদার মতামত, তাই তো? একেবারে একেবারে সেটা আমারও মতামত। সেটা দিদিরও মতামত সেটাই। তাহলে এবারে অনেকটা কথা বললাম, এবারে একটা গান শুনি। কোন গানটা শুনবো? বাদল বাউল বাজায় বাজায় রে। বাহ, চলো। বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা। বাদল বাউল বাজায় 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 রে, সারা বেলা ধরে ঝড় 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 ধারা। বাদল বাউল বাজায় 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 রে। জামের বনে ধানের খেতে আপন দানে আপনি মেতে। জামের বনে ধানের খেতে আপন দানে আপনি মেতে। নেচে 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 হলো সারা। বাদল বাউল বাজায় 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 রে। ঘন জটার ঘটা ঘনায় আধার আকাশ মাঝে। পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে। ঘর ছড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়ায় ঘুরে পূবে হাওয়ায় গৃহহারা। বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা। বাদল বাউল বাজায় 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 রে। একের পর এক আমি যেটা বলছিলাম পুরোনো দিনের মানে আমার পছন্দের যে গানগুলো ছোটবেলার, সেই গানগুলো একের পর এক শুনতে পাচ্ছি। যাক, খুবই ভালো ভালো লাগছে খুব। তো দিদি তোমার থেকে জানতে চাইবো যে একটা আমরা এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলছিলাম, হিন্দি সিনেমার মধ্যে যদি আমরা দেখি যে ইদানিং কালে আমরা দেখছি হিন্দির পুরোনো গানগুলো তো যে ফিরে আসছে, তার পাশাপাশি বিভিন্ন অন্যান্য ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের গানও ইনক্লুড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সুর তো হচ্ছে, মানে ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজটা যদি বলি সেই ল্যাঙ্গুয়েজের গানও ইনক্লুড হচ্ছে। তো বাংলাতে কি সেটা সেইভাবে তুমি দেখতে পেয়েছো? সেটা কি তোমার চোখে পড়েছে এরকম অন্য ল্যাঙ্গুয়েজের ইনক্লুড হওয়া, বা সেটা তোমার কতটা ভালো লাগে? বা বিভিন্ন গানে, আধুনিক গানও যদি বলি সেরকম ভাবে। না, রবীন্দ্রসঙ্গীতের কথা বলতে গেলে তো ত্রিপুরায়
যেরকম মহেন্দ্র দেববর্মা, উনি রবীন্দ্রসঙ্গীতকে অনেক ট্রান্সলেট করেছিলেন ককবরক ভাষায়। আচ্ছা আচ্ছা। তারপরে রবীন্দ্রসঙ্গীত আরো 14টা ল্যাঙ্গুয়েজে আরো মানে গাওয়া হচ্ছে কলকাতায়। তারপরে সত্যম রে চৌধুরী বলে একজন যিনি আছেন, উনি তো গীতাঞ্জলি থেকে মানে 14টা ল্যাঙ্গুয়েজে মানে এরকম গান ট্রান্সলেট করেছে, আচ্ছা, কবিতা ট্রান্সলেট করেছে। অন্যান্য গানের ক্ষেত্রেও সেটা খুব আমি দেখেছি যে আধুনিক গানে তো আমার এতটা দেখিনি, বাট লোকসঙ্গীতে আমি রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রেই বেশি দেখেছি। বাংলা গানে আমি অতটা মানে চোখে তখন পড়েনি। সেই ক্ষেত্রে মানে ভাষাটা হয়তো ট্রান্সলেট হয়েছে, মানে হ্যাঁ, সুরটা তো ঠিকই সুর থাকছে, ঠিকই আছে, হ্যাঁ। সুর ঠিকই আছে, ভাষাটা হয়তো চেঞ্জ হয়েছে। হ্যাঁ। মানে কথা যেটা বাংলায় বলা হয়েছিল সেটা হয়তো ইংরেজিতে হয়েছে বা অন্য হ্যাঁ, ল্যাঙ্গুয়েজে হয়েছে, একদম একদম তাই একদম, তো? হ্যাঁ। মানে আমি বলছিলাম যেটা যে অন্য দেশের একটা গান, তাদের হয়তো ফোক সং হ্যাঁ। সেটাকে ইনক্লুড করা আমাদের ল্যাঙ্গুয়েজে, আমাদের সেটা সিনেমার যে কোনো গানের মাঝখানেই হোক বা অন্যভাবেই হোক, তো সেই জিনিসটাকে কিভাবে দেখছো তুমি? বা সেই গানটার সুরকে তুলে এনে যদি অন্য একটা গান করা হয়, সেগুলোকে কিভাবে দেখছো? না না, কথাটা হচ্ছে যে যদি মানে ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ হয় তাহলে তো সেটা আমাদের কাছে বিভিন্ন লোক ভাষা সেই ক্ষেত্রে নাও বা ঠিকঠাক ভাবে বুঝতে পারে। তো সেখানে যদি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যদি গানের ভাবটা ওদের কাছে পৌঁছানো যায়, তো সেখানে ক্ষতিটা কি, সেটাই। সেটা ঠিক। হ্যাঁ। হ্যাঁ, তুমি একটা কথা বললে কিন্তু যে সুরটাকে ঠিক রেখে। সুরটাকে হ্যাঁ, ঠিক হ্যাঁ। রেখে, যে ভাষার লোকে বুঝতে নাও পারে। নাও পারে, হ্যাঁ, সেক্ষেত্রে আমি ট্রান্সলেট করে করতেই পারি কিন্তু সেটা। একটা বিষয় তো রয়েছে যে হ্যাঁ। আমরা যখন দেখি যে হয়তো কোনো গান, আমাদের তো এমনও গান ভালো লাগে যে হয়তো ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝতে পারিনি, হ্যাঁ। কিন্তু তারপরেও সুরটা এত সুন্দর যে আমাদের মনে থেকে যায়। না, সুরটা আসলে এমনই জিনিস, একদম সেটা সারা পৃথিবীর জন্য। ঠিক, একেবারেই সেটা সেটা মনে মনে গেঁথে যায়। হ্যাঁ, ভাষাটা না বুঝতে পারি, প্রাণের দোলা দেয়। প্রাণের একেবারে দোলা দেয়। অনেক অনেক ককবরক গানও কিন্তু এমন আছে দেখবে, হয়তো আমরা ভাষাটা বুঝতে পারছি না, না। সেটা আমাদের সুরটা এত সুন্দর যে মনে রয়ে গেল, হ্যাঁ। সেটা হয়তো আমি অজান্তেই গুনগুন করছি, এমনও তো একদম হয়, একদম, হ্যাঁ, সুর বুঝে, তাই না? সুর শুনে বোঝা যায় সুর সেটা। শুনে একেবারেই মানে অনেক সময় গানের কি হয়, সুরের উপর অনেকটা মুডটাও ডিপেন্ড করে, একদম, যেটা একদম। খুশির গান বা হ্যাঁ, দুঃখের গান। হ্যাঁ হ্যাঁ, তো সেই স্টেট অফ মাইন্ডে আমাদের কি হয়, তখন আমরা ওই গানগুলো করতে থাকি। সেই। চলো তাহলে পরের গানটা শুনি। গহনা কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোক লাজে সজনিয়া আলো। গহনা কুসুম কুঞ্জ মাঝে চারু নীলবাস হৃদয়ে
একটা গান শুনলাম। তবে আমাদের এই মুহূর্তে সময় হয়ে গেছে দর্শক বন্ধুরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা। আজ কথায় সুরে জমজমাট সকালের এই আসরে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী শ্রেয়সী দাস এবং শ্রেয়সীদির কাছ থেকে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা খুব সুন্দর সুন্দর গান শুনেছি, অনেক কথাও বলেছি। এমনকি আমাদের যে কথা আমরা আলোচনা চলছিল সেটা অফ ক্যামেরাতেও কিন্তু অনেকটাই দূরে গিয়েছে। সে যাই হোক, আমরা গানে ফিরে যাই। এবার শ্রেয়সীদি কোন গানটা শোনাবে? আচ্ছা, আমি যেটা গীতি আলেখ্যটা একটু লিখে এনেছিলাম, আচ্ছা, বাহ। তো সেটা একটু আবার একটু করছি। রবীন্দ্রনাথের নতুন বৌঠান কাদম্বরী দেবী, তার নতুন দাদা যতীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। তিনি সেই নারী যিনি রবীন্দ্র জীবনে এবং লেখায় চিরদিনের গোপনচারিণী। তিনি বারবার ফিরে এসেছেন তার গানে, কবিতায়, ধ্যানে। এখন আমার নিবেদন পূজা পর্যায়ের একটি গান, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। বাহ। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথা আমি যাই না গো, তুমি প্রকাশিত থাকো। যেথা আমি যাই না গো, তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালব কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তবু মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে। এলে গো অন্তর হলে নাহি কোন কিনারা। তবু মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে। রে কো অন্তর হলে নহে কোন কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে যাও হে রে, অমনি অমুখ হেরে সন্মিশে হয়ে সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। বাহ, খুব সুন্দর। দিদি, আসলে আমাদের বিরতির পরে সময়টা কিন্তু খুব দ্রুত ছুটতে থাকে, তাই আমরা একটা গান শুনলাম। তো পরের গানটা শুনতে পারবো এখনই? কি গান শুনবো? পরের গান তুমি কোন ভাঙনেরও পথে এলে সুপ্ত রাতে। বাহ, চলো। তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে। তুমি কোন ভাঙনের পথে এলে
রাখবো গেথে তারে রক্ত মলিন হানে আমি রাখবো গেথে তারে রক্ত মলিন হানে মুক্তি দুলিবে গোপনে নিভৃত বেদনাতে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে তুমি কোলে নিয়েছিলে সে তার মীর দিলে নিষ্ঠুর করে তুমি কোলে নিয়েছিলে সে তার মীর দিলে নিষ্ঠুর করে ছিন্ন জমে হলো দান ফেলে গেলে ভূমি পরে নীরব তাহারি গান আমি তাই জানি তোমারি দান নীরব তাহারি গান আমি তাই জানি তোমারি দান ফিরে সে ফাল্গুন হাওয়ায় হাওয়ায় সুরহারা মূর্ছনাতে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে আমার ভাঙলো যাতা ধন্য হলো চরণ পাতে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে বাহ দিদি, আমাদের অনেকগুলোই মানে অনেক বিষয়ে ডিসকাশন হলো এর আগে, তারপর অন ক্যামেরা অফ ক্যামেরা অনেক কিছুই আমরা মানে বললাম শুনলাম। তো সবকিছু মিলিয়ে যদি বলি যে প্রাতিষ্ঠানিক শিক্ষা সেটার কতটা প্রয়োজন রয়েছে সঙ্গীতের ক্ষেত্রে হোক বা যে কোনো শিল্পের ক্ষেত্রেই হোক? প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে মানে এখনকার দিনে যে ইনস্টিটিউট খুলছে বা স্কুলে হ্যাঁ, এরকমভাবে স্কুল শেখানো হচ্ছে বা কলেজেও শেখানো হয়, যেটা যেখানে তুমি পড়াচ্ছ, বা কিভাবে মানে এই শিক্ষাটার কতটা প্রয়োজন? না, এখানে তো প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সেটাও দরকার আছে, একটা সিলেবাস অনুযায়ী মেনটেন করা হয়, ঠিক। কিন্তু সেখানে আমি বলবো যে সেখানে তো লিমিটেড টাইম থাকে, সময় একদম বাধ্য থাকে, একদম হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা, কিন্তু শিক্ষা তো মানে একটা গুরুর কাছে বসে প্রপারলি যে শিক্ষা সেটা, এই যে আমি তিথি ম্যামের কাছে যাচ্ছি, অনেক বছর আমি হয়তো 15-16 বছর ধরে ওনার কাছে সঙ্গীত চর্চা করছি, অনেক বছর দীর্ঘ বছর ধরে। শুধু তাই না, মাঝে মাঝে আমরা দিদি মানে ম্যামের কাছে চলে যাই, অনেক বিষয় আমরা জানতে, রবীন্দ্রনাথের থিওরিটিক্যাল ব্যাপারটা ওনার কাছে আমরা অনেক কিছু জানতে পারি। শুধু যে প্র্যাকটিক্যাল নিয়ে চর্চা করব, রবীন্দ্রনাথ কিভাবে শিক্ষাটা মানে সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, তো অনেক ব্যাপার আমরা রিলেট করে করে সেটা আমরা অনেক কিছু জানতে পারি। আমরা দিদির সাথে যেরকম শান্তিনিকেতনের ট্যুর দিয়েছিলাম ডক্টর মোহন সিং খাঙ্গুরা, ওনার বাড়িতে, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি সেই সময় থেকে। তো আমার মনে হয় যে সেখানে একটা গুরুকুলের মতো যেখানে আমরা শিখতে পারছি, সেই বিদ্যাটাকে আমি অনেকটাই প্রাধান্য দিই এখন। মানে শুধুমাত্র আমি গানটা তুলে নিলাম, পরীক্ষায় খাতায় লিখে নিলাম, ওই ব্যাপারটা নয়। সঠিক, সেটা তো সময় বাধ্যবাধকতা আছে, সেটা মানে মূল কথা হচ্ছে নিজে কতটা আমি নিতে পারছি, এবং সবটা মানে সেই পরিবেশ থেকে কতটা পুরোটা নিতে পারছি। এবং থিওরিটিক্যাল যে কথাটা বললে, অবশ্যই সেটারও একটা বিশেষ প্রয়োজন আছে, কারণ গানের একটা ভাব বুঝতে, সেটাকে ঠিকভাবে করতে নিশ্চয়ই, তাই না? আমাদের সময় একেবারেই ছুটছে, আমরা আরো একটা গান শুনি তাহলে এবার। অরকেশ দা, এটা কি তাহলে শেষ গান করব?
আজকে এখন দেখো সময় কি বলে। সময়, চলো দেখি আরেকটা করা যায় কিনা। হ্যাঁ, এগুলো যাক, দেখি। দেখতে পাওয়া যায় অনেক কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ কাদম্বরী দেবীকে উৎসর্গ করলেন। রবীন্দ্রনাথ তার বৌদিকে হেকেটি বলে ডাকতেন। কাদম্বরী রবীন্দ্র জীবনে প্রথম নারী যিনি ঘটিয়েছিলেন সেই মুগ্ধ রসায়ন, যার প্রতি রবীন্দ্রনাথের শ্রদ্ধা ছিল অসীম। এখন আমার নিবেদন প্রেম পর্যায়ের একটি গান, আমি রূপে তোমায় ভুলাবো না। চলো। আচ্ছা। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো আমি, হাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খোলাবো, রূপে তোমায় ভোলাবো না। ভরাবো না ভূষণ ভরে, সাজাবো না ফুলের হারে, ভরাবো না ভূষণ ভরে, সাজাবো না ফুলের হারে, প্রেমকে আমার মালা করে, প্রেমকে আমার মালা করে, গলায় তোমার দোলামো, রূপে তোমায় ভোলাবো না। জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দোল নাচবে প্রাণে, চাঁদের মতো অলোপ টানে, চাঁদের মতো অলোপ টানে, জোয়ারে ঢেউ তোলাবো, রূপে তোমায় ভোলাবো না। খুব সুন্দর অলকেশ দা, তাহলে আমরা একের পর এক খুব সুন্দর গান শুনলাম। আরেকটা গান তাহলে শুনেই নেই, আর অল্প সময় রয়েছে হাতে। আরেকটা গান আমরা শুনে নিই তাহলে দিদি, চলো। আসলে একের পর এক এত সুন্দর সুন্দর গান শুনছি, আর মানে ইচ্ছে করছে যে আরেকটা গান শুনেই নিই।
কোন গানটা শুনবো এবারে? তাহলে শেষ গানের রেশ নিয়ে রবীন্দ্রনাথ বলছেন, ওগো সুদূর, ওগো বিপুল সুদূর, দেহ মনের সুদূর পারে, অঙ্গবিহীন আলিঙ্গনে তোমার আমার গানের বন্ধন হয় যেন এক নবীন প্রাণের গীতা। এখানে গীতা তিনি তার নতুন বৌঠান কাদম্বরী দেবীকে শ্রদ্ধা সহ বুঝিয়েছেন সেখানে। তো সেখানে আমি করছি নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে। নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে কেন এলে দুয়ারে মম, স্বপ্নের ধনুষম এ যে দেখি তব কণ্ঠের মালা, এ কি গেছো ফেলে জাগালে না শিয়রে দীপ জেলে, কেন এলে এলে ধীরে ধীরে নিদ্রার তীরে তীরে, চামেলির ইঙ্গিত আসে যে বাতাসে, লজ্জিত কণ্ঠ মেলে গন্ধ মেলে, কেন এলে নির্জন রাতে। বিদায়ে যাত্রা কালে পুষ্প ঝরা বকুলের ডালে, দক্ষিণ পবনের প্রাণে রেখে গেলে বননি যে কথা কানে কানে, বিরহ বারতা অরুণ আভার আভাসে রাঙায় গেলে নির্জন রাতে। খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের শেষ গানটা আমরা খুব সুন্দর একটা গান দিয়ে শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ শ্রেয়সীদি তোমাকে সময় দেওয়ার জন্য, আসার জন্য আমাদের মধ্যে। অসংখ্য ধন্যবাদ সুরজিৎ দা এবং অলোকেশ দাকেও, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের অবশ্যই এই অনুষ্ঠানকে চালিয়ে নিয়ে যাওয়া এবং আরো সুন্দরভাবে পরিবেশন করার অবশ্যই শক্তি যোগান আপনারাই। তোমাকে একটা ধন্যবাদ। একদম অসংখ্য ধন্যবাদ তোমাকেও। তো অবশ্যই পরে দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে নতুন কোনো শিল্পীর সাথে। নমস্কার।